আমরা লাস্ট ক্লাসে এখানে এসেছিলাম গ্যালভানিক করেশন আমাদের কাজে লাগে তার একটা এক্সাম্পল, ফেমাস এক্সাম্পল হচ্ছে ড্রাই সেল ব্যাটারি। 2 নম্বরে বলা ছিল যে প্রোটেকশন অফ মেটাল ইজ অবটেইনড। এখানে এসে এই পর্যন্তই আমাদের লেকচার এখানে শেষ হয়েছিল। গ্যালভানিক করেশনের মাধ্যমে আমরা আমাদের কোনো মেটালকে প্রোটেকশন দিয়ে থাকি। সে থেকে প্রোটেকশন এগেইনস্ট করেশন, প্রোটেকশন এগেইনস্ট করেশন ইজ অবটেইনড। এবং এটার এক্সাম্পল হচ্ছে ঢেউটি। ঢেউটি ঢেউটিনটা আসলে কি? ঢেউ খেলানো থাকে তাই ঢেউ বলা হয়। আর টিন, মনে রাখবা যে এই ঢেউটিনের টিনের কোনো অস্তিত্ব নাই, এটা একটা ভুল না। টিন বলে কিছু নাই এখানে। এবং এটা জিজ্ঞাসা করা হয় ইন্টারভিউতে, স্টুডেন্টরা বা ইঞ্জিনিয়াররা ভুল করে, তাদের নলেজ এত পুয়ার থাকে, তারা বলে যে এর ভিতরে টিন আছে। টিন কিছু নয়, এটা হচ্ছে কি মাইল্ড স্টিল সাবস্ট্রেট। এই হচ্ছে মাইল্ড স্টিলের একটা সারফেস এমএস, তার উপরে জিঙ্কের কোটিং থাকে। এটা হচ্ছে জিঙ্কের কোটিং, এটাকে বলা হয় ঢেউটি। ঢেউ খেলানো হয় বলে ঢেউ কথাটা আসছে। এই ইংরেজিতে বলা হয় গ্যালভানাইজড আয়রন, জিআই বলা হয়, জিআই শিট। জিআই এর কথাটা মানেটা হচ্ছে গ্যালভানাইজড আয়রন। আয়রন স্টিলকে আমরা আয়রন বলে থাকি অনেক সময়, আয়রনের পার্সেন্টেজ অনেক বেশি বলে। আমাদের রিয়েল লাইফে আমরা একটু চিন্তা করি, আমাদের ভিআইপি দের বডিগার্ড থাকে। হ্যাঁ, বডিগার্ড থাকে, কারণ ভিআইপি অনেক রিস্ক নিয়ে চলতে হয় ওপেন স্পেসে, ওপেন প্লেসে, সেই জন্য তাদের বডিগার্ড রাখতে হয়। এখন কমন কনসেপ্ট কি বলে, বডিগার্ড যে ভিআইপি তার থেকে ফিজিক্যালি স্ট্রঙ্গার, অবশ্যই ফিজিক্যালি স্ট্রঙ্গার হতে হবে, কারণ 5 জন শত্রুর হাত থেকে ভিআইপি কে সেভ করতে হবে। ফিজিক্যালি আসলে স্ট্রঙ্গার হয় ইউজুয়ালি একজন বড় আর্মি পারসন অথবা ডিফেন্সের কাউকে রাখা হয়, ফিজিক্যালি ফিট, খুব শক্তিশালী, এবং তার স্ট্রেংথকে আরো বাড়ানোর জন্য তার কাছে গান দেওয়া। তার মানে ওভারঅল তার স্ট্রেংথকে অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়, ফিজিক্যালি স্ট্রঙ্গার, এবং তারপরে আবার তাকে গান দেওয়া হয়। এই যে আমরা ঢেউটি নিয়ে আমরা কি করি, এই জিঙ্কটা হচ্ছে বডিগার্ড। কিসের বডিগার্ড? গার্ড এগেইনস্ট করোশন। তাহলে কমন কনসেপ্ট তাহলে কি বলবে, যে আমি কার বডিগার্ড দিচ্ছি? মাইল্ড স্টিলের বডিগার্ড দিচ্ছি, শত্রুটা হচ্ছে করোশন। তাহলে ডেফিনেটলি তাহলে জিঙ্কের স্ট্রেংথ এগেইনস্ট করোশন মাইল্ড স্টিল থেকে বেশি হতে হবে। কিন্তু আমরা কি জানি? আমরা জানি স্টিল, দ্যাট ইজ আয়রন, হচ্ছে এখানে, জিঙ্ক আছে তার থেকে অ্যাক্টিভের দিকে। তার মানে ফিজিক গার্ড এগেইনস্ট করোশন, জিঙ্ক উইকার। উইকার একটা মেটাল দিয়ে স্ট্রঙ্গার একটা, রিলেটিভলি স্ট্রঙ্গার একটা মেটালকে আমি প্রোটেকশন দিচ্ছি। এটা কি করে সম্ভব? এটা তো হতে পারে, বডিগার্ডের কনসেপ্টটা উল্টা হয়ে যাচ্ছে। এটা এইভাবে সম্ভব, জিঙ্ক নিজেকে ক্ষয় করে ফেলে যখন আয়রন আর জিঙ্ক কোনো গ্যালভানাইজ টু মেটাল করেশন হয়, গ্যালভানিক ইফেক্ট হয়, তখন জিঙ্ক ক্ষয় হয়ে যায়, নিজে ক্ষয় হয়ে যে আয়রনকে সেভ করে। কনসেপ্ট হচ্ছে যেমন আগের দিন বলা হয়েছিল যে আন্ডারগ্রাউন্ড পাইপলাইনে আছে মাইল্ড স্টিলের পাইপলাইন,
আমি উপরে আন্ডারগ্রাউন্ডের উপরে কি দিচ্ছি, ম্যাগনেসিয়াম দিচ্ছি, ম্যাগনেসিয়াম দিচ্ছি। কি হয়, ম্যাগনেসিয়াম নিজে ক্ষয় হয়ে যে মাইল্ড স্টিলকে সেভ করে। এটা হচ্ছে ওই করেশনের, টু মেটাল করেশনের একটা বেনিফিশিয়াল অ্যাপ্লিকেশন। ম্যাগনেসিয়ামকে ক্ষয় করে মাইল্ড স্টিলকে সেভ করছি। ঠিক তেমনি জিঙ্ককে ক্ষয় করে দিয়ে মাইল্ড স্টিলকে সেভ করছি। জিঙ্ক নিজে ক্ষয় হয়ে যায়, যেমন এখানে ম্যাগনেসিয়াম নিজে ক্ষয় হয়ে যায়, মাইল্ড স্টিলকে সেভ করে। এইটাই বলা হয়েছে, এবং এই প্রোটেকশনটাকে বলা হয় যখন কোনো মেটালকে রিলেটিভলি উইকার কোনো মেটাল দিয়ে প্রোটেকশন দেওয়া হয়, এই প্রোটেকশনটাকে বলা হয় স্যাক্রিফিশিয়াল প্রোটেকশন। এই যে এখানে যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে স্যাক্রিফিশিয়াল প্রোটেকশন। স্যাক্রিফিশিয়াল প্রোটেকশন মানে ম্যাগনেসিয়াম অন্যের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে। এই জিঙ্ক এটাও স্যাক্রিফিশিয়াল প্রোটেকশন। জিঙ্ক মাইল্ড স্টিলের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে মাইল্ড স্টিলকে সেভ করে। তাহলে এইটা কি, গ্যালভানিক করেশন থেকেই আমি এই প্রোটেকশনটা পাচ্ছি। সো প্রোটেকশন অফ মেটাল ইজ অবটেইনড। সো তাহলে এটা গ্যালভানিক করেশনের একটা উপকারী দিক। গ্যালভানাইজড স্টিল ইজ এ ক্লাসিক এক্সাম্পল। ট্রাইসালফেটারি যেমন একটা এক্সাম্পল, গ্যালভানাইজড স্টিল একটা এক্সাম্পল। জিঙ্ক কোটিং ইজ পুট অন স্টিল, স্টিলের উপরে জিঙ্ক কোটিং দেওয়া হয় নট বিকজ ইট ইজ করেশন রেজিস্ট্যান্স। জিঙ্ক বেশি করেশন রেজিস্ট্যান্ট সেজন্য দেওয়া হয়, বাট বিকজ ইট ইজ নট, বরং এটা বেশি করেশন রেজিস্ট্যান্স না সেই জন্য দেওয়া হয়। জিঙ্ক করোস প্রিফারেন্সিয়াল, জিঙ্ক আগে আগে ক্ষয় হয়ে যায়, and protects the steel, এবং স্টিলকে প্রোটেকশন দেয়। সো এই জায়গাতে আমরা যে হেউটিনে যে কাজটা করছি সেটা হচ্ছে গ্যালভানাইজেশনের মাধ্যমে জিঙ্ককে ক্ষয় করিয়ে দিচ্ছি, করেশন করিয়ে দিচ্ছি, দিয়ে স্টিলকে সেভ করছি। সো এটা গ্যালভানিক করেশনের একটা উপকারী দিক, সামটাইমস ডিজায়ারেবল। ওই যে গতকালকে যে এক্সাম্পলটা বলেছিলাম বা একটু আগেও যেটা দেখালাম, যে ম্যাগনেসিয়াম কি করা হয়, ম্যাগনেসিয়াম ইজ অফেন কানেক্টেড টু আন্ডারগ্রাউন্ড স্টিল পাইপস টু সাপ্রেস দেয়ার করেশন। আন্ডারগ্রাউন্ড পাইপের করেশনকে সাপ্রেস করে দেওয়ার জন্য, কমিয়ে দেওয়ার জন্য ম্যাগনেসিয়ামকে দেওয়া হয়। কি দেওয়া হয়, এখানে ম্যাগনেসিয়ামকে করেশন ঘটানো হয়, ইচ্ছা করেই করেশন ঘটিয়ে আন্ডারগ্রাউন্ড পাইপকে আমরা সেভ করি। সো বেনিফিকেশন অ্যাপ্লিকেশন অফ গ্যালভানিক করেশনের এটাও একটা এক্সাম্পল। টিন sometimes is undesirable and steel। এখানে যেটা বলা হচ্ছে, যেমন এই যে বডিগার্ডের কনসেপ্ট বলছিলাম, যে স্টিল, ইট ইজ স্টিল মাইল্ড স্টিল, তাহলে এর বডিগার্ড হতে হবে আমাদের কনসেপ্ট অনুযায়ী যে তার থেকে মোর করেশন রেজিস্ট্যান্ট একটা কোনো জিনিসের। সো টিন এরকম হতে পারে। টিন এইটাই ছিল ইউজুয়াল ট্র্যাডিশন, কারণ আয়রন এখানে, আয়রন মানে স্টিল, জিঙ্ক নিচে আর টিন উপরে। সো টিন এদিকে হচ্ছে নোবেল। সো টিন corrosion terms টিন stronger than iron, more corrosion resistance than iron. So নোবেল দিয়ে আমরা ঢেকে দেবো, শক্তিশালী জিনিস দিয়ে আমরা ঢেকে দেবো। কিন্তু এটা বলা হচ্ছে sometimes it is undesirable and steel। কিছু কিছু ক্ষেত্রে এটা আমরা চাই না, বরং আমরা উল্টাটা চাই, জিঙ্ক চাই। যেমন ডেউটিনের ক্ষেত্রে আমরা জিঙ্ক দিয়েছি, ডেউটিনের ক্ষেত্রে আমরা যদি টিন দিতাম তাহলে ক্ষতি ছিল, কি ক্ষতি ছিল সেটা আমরা এখন দেখবো। ভেরি ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা। পারফোরেশন মানে ছিদ্র, যেখানে ছিদ্র থাকে করেশন অফ স্টিল ইজ ইনক্রিজড। মানে যদি আমরা টিন দিয়ে ঢেকে দিতাম, তাহলে যদি কোথাও ছিদ্র থাকতো কোটিং এ, তাহলে সেখানে স্টিলের করেশন অনেক বেড়ে যেত। কিন্তু আমরা যখনই আমরা করি কি, আমরা মাইল্ড স্টিলের ডেউটিনে করি কি, মাইল্ড স্টিলের উপরে আমরা জিঙ্কের কোটিং দেই, জিঙ্ক দেই, মন অ্যাক্টিভ মেটাল দেয়। এখানে যদি একটা ছিদ্র থাকে তাহলে এই স্টিলের করেশন বাড়বে না, ছিদ্র থাকলেও বাড়বে না। কিন্তু যদি টিন দিতাম তাহলে কমন কনসেপ্ট অনুযায়ী ঠিক ছিল,
টিন অধিক শক্তিশালী, কিন্তু ক্ষতি যেটা হতো যদি একটা ছিদ্র থাকতো তাহলে মাইলস স্টিলের করেশন বেড়ে যেত, তখন টিন দেওয়া তার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতো। সেইটা এখানে বলা হয়েছে। আমরা ছবি দিয়ে এটা এক্সপ্লানেশন আরো ভালো করে বুঝবো। ছবিটা হচ্ছে এই, বুঝে নিবা ভালো করে, ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একটা স্টিল, স্টিলের উপরে জিঙ্কের একটা কোটিং আছে। এখানে সেই পারফোরেশন মানে একটা ছিদ্র দেখানো হচ্ছে। সো মনে করি আমরা প্রথমে যখন কোটিং দিয়েছিলাম কোনো ছিদ্র ছিল না। সো জিঙ্কের কোটিং এর সারফেসটা এই জায়গা ছিল। এখানেও একটা টিনের যে টিন স্টিলের উপরে টিনের কোটিং দেওয়া আছে, মনে করি ছিদ্র ছিল না, এইভাবে দেওয়া আছে। এখন আমরা ঢেউটিন কোথায় ব্যবহার করি? ঢেউটিন আমরা গ্রাম দেশে ব্যবহার করি। সো গ্রাম দেশে ঘরের রুফিং ম্যাটেরিয়াল হিসেবে আমরা ঢেউটিন ইউজ করি। এই ঘরের উপরে অনেক গাছ থাকে, গাছের ডাল ভেঙে ওই রুফের উপরে পড়ে। রুফের উপরে পড়ে কি হচ্ছে, গাছের ডাল ঘষে ঘষে নিচে পড়ে যাচ্ছে, রুফ থেকে ঘষে ঘষে যাচ্ছে। অথবা গাছের ডাল ভাঙেনি, বাতাসে গাছের ডাল যখন সে দোলা খাচ্ছে তখন রুফিং এর উপরে ঘষে যাচ্ছে গাছের ডাল। অথবা পাখি বসছে, পাখির বসা মানে হচ্ছে তার পায়ের যে নখগুলো ওই ঢেউটিনের উপরে লাগছে। ঢেউটিনের উপরে কোথায় লাগছে? এই জিঙ্কের উপরে লাগছে। So there is every possibility that a multiple force will create. ঢেউটিনটা আমরা যেখানে ব্যবহার করি অনেক পসিবিলিটি আছে। এটা কয়েক মিলিমিটার হয় জিঙ্কের কোটিং থিকনেসটা, a few millimeters, 1 মিলিমিটার হতে পারে, 2-3 মিলিমিটার হতে পারে, এই রেঞ্জে। তাহলে পাখি বসবে, পাখির নখ দিয়ে আঁচড় লাগবে, গাছের ডাল ঘষে যাবে, অনেক কিছু হবে। তারপরে যখন এটা ম্যানুফ্যাকচারিং হয়, ইন্ডাস্ট্রিতে ম্যানুফ্যাকচারিং ওই গ্রাম দেশে হয় না, এটা টাউনে হয়। ম্যানুফ্যাকচারিং হওয়ার পরে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়, একটা ঢেউটিনের উপর আর একটা ঢেউটিন বসিয়ে। ট্রাক যখন জার্কিং হয় তখন এক ঢেউটিনের সাথে আর এক ঢেউটিনের রাবিং হয়, ঘর্ষণ হয়, তখনও উঠে যেতে পারে। সো এই জিঙ্ক উঠে যায়। এখন রিয়েল সিচুয়েশন, ঢেউটিন যেটা তার উপরে অনেক ছিদ্র থাকে, ছিদ্র হয়ে গেলে কি হলো, স্টিলটা এক্সপোজড হয়ে গেল। তাহলে এখানে আছে এনভায়রনমেন্ট দ্যাট ইজ এয়ার আছে, এখানে আছে এয়ার মানে আছে ময়েশ্চার H2O। তাহলে এখন যেই এটা এক্সপোজড হয়ে গেল তাহলে কি হচ্ছে, এইটা হচ্ছে জিঙ্ক আর এটা হচ্ছে স্টিল আয়রন। তাহলে জিঙ্ক আর আয়রন এই এয়ারের কন্ট্যাক্টে চলে আসলো, তাহলে কি হলো, এখানে একটা গ্যালভানিক কাপলিং হয়ে গেলে কার করেশন হবে? জিঙ্কের করেশন হবে। সেটাই দেখানো হচ্ছে যে জিঙ্কের করেশন হচ্ছে। স্টিলের করেশন যদি এটা কাপলিং না হতো তাহলে এই এনভায়রনমেন্টে স্টিলের যে করেশন হতো তার থেকেও কম করেশন কমে যাবে, কারণ আমরা জানি যেটা নোবেল তার করেশন কমে যায়। তাই দেখানো হচ্ছে যদিও এখানে ছিদ্র হয়ে গেছে, স্টিল এনভায়রনমেন্ট কন্ট্যাক্টে এসে গেছে, স্টিল ইভেন দেন there is almost no corrosion of steel. Zinc is corroding. So zinc নিজে ক্ষয় হয়ে যে স্টিলকে সেভ করবে। এবং আরো একটা কি, এটা হচ্ছে প্রথমে গ্যালভানিক। সেকেন্ড থিং দেখো, এখানে অ্যানোড হচ্ছে জিঙ্ক, অ্যানোড। ক্যাথোড স্টিল সি। এরিয়া রেশিওটা দেখো, ক্যাথোডের এরিয়া এক্সপোজ কতটুকু, এই এরিয়াগুলো এক্সপোজ না, অতএব এই এরিয়াগুলো বিবেচনায় আসবে না, বিবেচনায় আসবে শুধুমাত্র এতটুকু এরিয়া, এই এরিয়াটুকু। সো ক্যাথোডের এরিয়া কম, অ্যানোডের এরিয়া কতটুকু, অ্যানোডের এরিয়া যতটুকু এনভায়রনমেন্টের কন্ট্যাক্টে আছে পুরো এখান থেকে শুরু করে এবং এদিকে আরো যা আছে সব এখান থেকে সব এই যে এতটুকু, আবার এতটুকু, আবার এতটুকু। সো অ্যানোডের এরিয়া অনেক বেশি। সো ক্যাথোড অ্যানোড রেশিও ইজ টু লো মানে কি, ফেভারেবল। আমরা জানি ক্যাথোড অ্যানোড এরিয়া রেশিও যদি টু হাই হয় তখন এটা আনফেভারেবল। So cathode anode area is too low, so favorable. So এই এরিয়া ইফেক্টও কোনো আমাদের ক্ষতির কারণ হচ্ছে না। একদিকে জিঙ্ক করেকশন হবে এবং জিঙ্কের অ্যানোড এরিয়া যেহেতু অনেক বেশি, অতএব তেমন কোনো ক্ষতির কারণ হচ্ছে না। আর যেখানে দেখো আমরা যদি
ঢেউটিন হিসেবে গ্রাম দেশে যেটা ইউজ করি সেটাকে যদি এইভাবে করতাম যে আমরা মনে করি যে বডিগার্ড দিতে হবে, তো বডিগার্ডের স্ট্রঙ্গার মেটালের টিনের দিলাম। তো শুরুতে এরকম ছিল, এখন ওই যে আগের মতোই চিন্তা করি, এটা শহরে তৈরি হয়েছে, গ্রামে যাওয়ার পথে এখানে এতটুকু ছিদ্র হয়ে যেতে পারতো ওই ট্রাকে করে যাওয়ার পথে, সেটা না হলেও যখন রুপিং ম্যাটেরিয়াল হিসেবে সেট করা হলো ওই গাছের ডাল, পাখির নখ, এর আঁচড় ইত্যাদিতে এই ছিদ্রটা হয়ে গেলে তাহলে কি হলো, তাহলে নিচের দিকে এখন চিন্তা করো না যে ওইটা ডান সাইডের চিত্রের মতো চিন্তা করো যে যেই ছিদ্র টিনের কোটিংটুকু উঠে গেল, তাহলে এই জায়গাটুকু এক্সপোজ হয়ে গেল। এই জায়গাটা কি স্টিল, টিন আর এখানে আছে এয়ার মানে ময়েশ্চার আছে আগের মতো। তাহলে টিন এবং এই স্টিল এয়ারের কন্ট্যাক্ট এসে গেল, গ্যালভানিক কাপিং হলো। এখন অ্যানোড কে? এখন অ্যানোড হচ্ছে কে? আয়রন, স্টিল। ক্যাথোড কে? টিন। এটা হচ্ছে ক্যাথোড। তাহলে টু মেটাল করেশনের কনসেপ্টে আমরা জানি কি, এক নম্বর হচ্ছে অ্যানোডের অক্সিডেশন বেড়ে যাবে, অ্যাক্টিভের অক্সিডেশন বেড়ে যাবে, সো স্টিলের অক্সিডেশন বেড়ে যাবে। এবার আসো এরিয়া ইফেক্ট। এরিয়া ইফেক্টে দেখো অ্যানোড কই, অ্যানোডের এরিয়া হচ্ছে এতটুকু, আর ক্যাথোডের এরিয়া কতটুকু, এখান থেকে শুরু করে এইদিকে এবং যতটা এদিকে আছে ততটা, এখান থেকে শুরু করে এতটা যতটা আছে ততটা। সো ক্যাথোড অ্যানোড এরিয়া রেশিও কি হচ্ছে? টু হাই মানে কি? ফেভারেবল আর আনফেভারেবল? আনফেভারেবল। সো ক্ষয় হবে স্টিলের, এবং দেখো দেখা যাচ্ছে ধাই করে স্টিলের নিচের দিকে চলে যাচ্ছে, টিনের ক্ষয় হবে। সো ইফেক্টিভ ক্রস সেকশন এখন এই পর্যন্ত, এতটুকু ইফেক্টিভ ক্রস সেকশন, এতটুকু। একটু পরে এটা এই টিন ক্ষয় হবে না, এখন স্টিল ক্ষয় থাকবে, এবং আর একটু পরে এতটুকু চলে আসবে, তার একটু পরে এত দূর চলে আসবে, এবং একসময় এটা পুরোপুরি ছিদ্র হয়ে যাবে, ছিদ্র। সো যেখানে তোমার there is possibility that perforation will create, সেখানে তোমাকে এই কনসেপ্টে যেতে হবে। এই কনসেপ্ট হচ্ছে ফেভারেবল, এবং ঢেউটিনে এই পসিবিলিটি আছে বলে পারফোরেশন, ছিদ্র আর পসিবিলিটি, এবং এখানে র্যান্ডমলি আরো কিছু ছিদ্র হলেও কিছু যায় আসে না, এবং গ্রাম দেশে তা হবে, প্রচুর ছিদ্র থাকলেও সে ওই জিঙ্ক একেবারে শেষ না হওয়া পর্যন্ত স্টিলকে ক্ষয় হতে দিবে না। আর এখানে একটা যদি ছিদ্র থাকে, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। ঠিক আছে, তাই বলে কি এটা কোনো সময় কাজে লাগানো হয় না? অবশ্যই কাজে লাগানো হয়, যেখানে এই পারফোরেশনের কোনো পসিবিলিটি থাকে না। যেমন এটা কাজে লাগানো হয় কোথায়? বেভারেজ ক্যানে। আগের দিনে আমি বলেছিলাম, তোমরা যে কোল্ড ড্রিঙ্কস গুলো খাও, এই ক্যানে টিনের কোটিং থাকে, কারণ ওখানে ওই যে কোনো কিছু আঁচড় লাগবে না ইত্যাদি ইত্যাদি। বেভারেজ ক্যান, বেভারেজ ক্যানের বাইরে দিয়েও কি টিনের টিন থাকে, আরো অনেক কিছু থাকে, এনামেল থাকে, ওটাকে শাইনি করতে হয় অ্যাট্রাকটিভ করার জন্য, এনামেলও থাকে, টিনও থাকে। তবে টিনের আরেকটা কারণ হচ্ছে বেভারেজ ক্যানে, আরেকটা কারণ টিন দেওয়া হয় বেভারেজ ক্যানে বা ফুড কন্টেইনার, এই সমস্ত জায়গায় কি হয়, অরিজিনাল মেটাল হয় স্টিল, অরিজিনাল মেটাল দ্যাট ইজ বেস মেটাল, এটাকে বেস মেটালও বলা যায়, বেস মেটালও বলা হয়, সাবস্ট্রেটও বলা হয়। এই টার্মগুলো পরে আবার আসবে, SUBSTRAT, সাবস্ট্রেটও বলা হয়। এইগুলো হয় স্টিলের, স্টিল মানে মাইল্ড স্টিল, আর কোটিংটা হয় টিনের। কোটিং হয় ইউজুয়ালি টিন, আরো অনেক কিছু দেওয়া হয়, এনামেলে দেওয়া হয়, এনামেলের শাইনিং অনেক বেশি। টিন দেওয়ার পিছনে আর একটা কারণ থাকে, ওই যে বলেছিলাম, কি মনে আছে? ফুডের সঙ্গে রিয়াকশন করে টক্সিক কোনো প্রোডাক্ট তৈরি করে না, এই জন্য
যে কোনো খাবারের কন্টেইনার বেভারেজ ক্যানে টিনের কোটিং করা হয়। খাবারের সঙ্গে কেমিক্যাল রিয়াকশন যে কোনো কিছুই যেতে পারে, কিন্তু অন্যান্য যে সমস্ত জিনিস আছে তারা টক্সিক কিছু তৈরি করতে পারে, দ্যার ইজ পসিবিলিটি, কিন্তু টিন খাবারের সঙ্গে কোনো টক্সিক প্রোডাক্ট তৈরি করে না, এই জন্য টিন দেওয়া। সো এটা অ্যাপ্লাই করা হয়, এই কনসেপ্ট অ্যাপ্লাই করা হয়, কিন্তু ঢেউ টিনে এই কনসেপ্ট অ্যাপ্লাই করা হয় না, কারণ সেখানে পারফোরেশনের পসিবিলিটি, প্রচুর পসিবিলিটি রয়েছে। So galvanic corrosion at perforation in tin and zinc coated steel. Arrows indicate corrosive attack. এখানে দেখানো হয়েছে। So সেই জন্য বলা হচ্ছে যে এটাও একটা এক্সাম্পল যে tin undesirable on steel. Perforations, corrosion of steel is increased. যেখানে ছিদ্র থাকে তখন এটা দিয়ে কি হলো, টিন দেওয়ার থেকে না দেওয়াই ভালো ছিল। টিন যদি না দিতাম তাহলে স্টিলটা ওইভাবে ক্ষয় হতো না। টিন না দিলে কি হতো, এই যে এরকম সেই স্টিলটা এরকম ছিল, এরকম থিকনেসের স্টিলটা এরকম ছিল। টিন না দিলে ইউনিফর্ম করেশন স্টিল। ওই যে পিরিয়ডে টিন দেওয়ার কারণে যে পিরিয়ডে এর করেশন হয়ে এতদূর চলে আসছে, ইফেক্টিভ ক্রস সেকশন আছে এখন এতটা, ওই পিরিয়ডে এই করেশনটা ইউনিফর্মলি হয়ে এরকম হয়ে যেত, এরকম সব জায়গায়। যদি আমি টিন না দিতাম, এখানে টিন দেওয়ার কারণে করেশনটা এই ধাই করে নিচে নেমে চলে আসছে। সো ইফেক্টিভ করেশন এই আছে। টিন না দিলে হতো কি, ওই টাইমে করেশনটা ইউনিফর্মলি হতো, সো ইফেক্টিভ ক্রস সেকশন থাকতো এতটা। সো হুইচ ওয়ান ইজ বেটার? লেফট সাইড ইজ বেটার, এটা হচ্ছে বেটার। সো টিন যদি দেওয়া হয় তাহলে আমাকে এনশিওর করতে হবে কোনো পারফোরেশন হবে না, আর যদি পারফোরেশন হয় তখন টিন দেওয়াটাই আরো ক্ষতির কারণ দাঁড়ালো। টিন ইজ এক্সপেন্সিভ একটা জিনিস দিয়ে কোটিং দিয়ে আমি আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়ালাম। তোমার জিঙ্ক চিপা, যে জানে সে জিঙ্ক দিবে এবং সে সেভ করবে, সব দিক থেকে উইনার হয়ে যাবে। আর যে জানে না সে স্ট্রঙ্গার বডিগার্ড হিসেবে টিনের কথা চিন্তা করবে আর এরকম ক্ষতির কারণ হয়ে যাবে। আর যে মধ্যম জানে সে কিছুই দিবে না, সে মধ্যম অবস্থায়। আমাদের টু মেটাল করেশন শেষ। থার্ড ওয়ান ইজ গ্যালভানিক করেশন, ক্রেভিস করেশন। ক্রেভিস টার্মটা আগে এসেছিল। এটা একটা ইন্টেন্সিভ লোকালাইজড করেশন। লোকালাইজড অবশ্যই, এবং ইন্টেন্সিভ, ভেরি লোকালাইজড করেশন, পার্টিকুলার একটা জায়গাতেই নয়। ইউনিফর্ম করেশনের পুরোপুরি উল্টা। সেটা কোন জায়গাটাই হবে? উইদিন ক্রেভিসের ভিতরে। ক্রেভিসের ডেফিনেশন কি? ক্রেভিসের ডেফিনেশন হচ্ছে যে এটা একটা ওপেনিং। কেমন ওপেনিং? ওয়াইড এনাফ, যথেষ্ট বড়, কোন সেন্সে বড়? টু পারমিট লিকুইড এন্ট্রি, লিকুইড ঢোকার জন্য যথেষ্ট বড়, এরকম বড়। যে এত ছোট হলে হবে না যে লিকুইড ঢুকতেই পারে না, তা হচ্ছে লিকুইড ঢোকার জন্য সেটা যথেষ্ট বড়, বাট সাফিসিয়েন্টলি ন্যারো। পরবর্তীতে বলছে কিন্তু আবার যথেষ্ট ন্যারো হতে হবে। কেন বা কতটুকু ন্যারো? টু মেইনটেইন স্ট্যাগনেন্ট জোন। স্ট্যাগনেন্ট জোন মানে ওই লিকুইড যেটা ঢুকে গেলে ওটা ওখানে আটকা পড়ে যাবে, আর বেরোতে পারবে, ফ্লো হবে। সো ওই ওয়াইডটা যদি এমন একটা ওয়াইড হতো যে ঢুকতেও পারে আবার বেরোতেও পারে, না, সেটাকে ক্রেভিস বলে না। ঢোকার মতো যথেষ্ট বড় হতে হবে, কিন্তু বেরোতে যাতে না পারে অথবা স্ট্যাগনেন্ট জোন যাতে তৈরি করতে পারে সেরকম ছোট হতে হবে, এটাকে বলা হয় ক্রেভিস। একটু এটা তো একটা গেল কোয়ালিটেটিভ একটা কনসেপ্ট, কোয়ান্টিটেটিভ একটা কনসেপ্ট। তাহলে সেটা ডাইমেনশন কেমন হতে পারে? ডাইমেনশন হতে পারে এমন একটা ওপেনিং যেটা সাইজ হচ্ছে 1 ইঞ্চির 1000 ভাগের 1 ভাগ, যতটুকু হবে তার ফিউ, এরকম কয়েকটা। সো 1 ইঞ্চির 1000 ভাগের 1 ভাগ হচ্ছে মনে করে এতটুকু।
মনে করে এতটুকু, আমি একটু বড় করে দেখাই, মনে করে এতটুকু। সো এইরকম কয়েকটা হতে পারে, 5টা হতে পারে। সো একটা, এর আরেকটা যোগ করলাম 2টো, 3টা, 4টা, 5টা। সো এই এরকম এরকম একটা জায়গা হতে পারে। এটা অনেক ছোট, বোঝার জন্য বড় করে দেখা। 1 ইঞ্চির 1000 এক ভাগ হচ্ছে এতটুকু। এইরকম কয়েকটা একসঙ্গে করলে যত হয়, 3টা বা 4টা বা 5, সেই রকম সেটার সমান অথবা তার থেকে ছোট, এটাকে বলা হয় ক্রেভিস। এটা একটা ধারণা দেওয়া হলো কত ছোট হবে সেটা। এইবারে তাহলে কত বড় হতে পারে, এটা 5টা হবে না 10টা হবে, কত বড় হতে পারে বলা হচ্ছে 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ। 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ হচ্ছে ওই সেন্স অনেক বড়। 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ। এরকম একটা ওয়াইড রেঞ্জের ভিতরে ক্রেভিস, এইটাকে ক্রেভিস মানে খুব খুব রেয়ারলি অফার্স। এরকম একটা ওপেনিং এর ভিতরে, এত বড় একটা ওপেনিং এর ভিতরে ওই লোকালাইজড ইন্টেন্সিভ করেশন খুব কম হয়, ভেরি রেয়ারলি অফার্স। তার মানে আমরা যদি বড় করে ধরি তাহলে বলবো যে এরকম একটা ওপেনিং ঠিক ক্রেভিস বলা যায় না, তবে মাঝে মধ্যে এরকম এখানেও ক্রেভিস করেশন হয়। কোন সময় এত বড় জায়গায় কোন সময় হয়, যখন লিকুইডটা খুব ডেন্সড হয়। ডেন্স লিকুইড, ডেন্স লিকুইড হলে সে বড় ওপেনিং এ ঢুকবে কিন্তু আর বেরোতে পারবে না। আর যখন খুব ডেন্স না, পাতলা লিকুইড, তখন তার জন্য ওপেনিংটা কম হয়। সো এই হচ্ছে ক্রেভিসের একটা ধারণা। একটা লোয়ার লিমিট বলা হয়েছে, একটা আপার লিমিট বলা হয়েছে। বাট এই আপার লিমিটটা খুব কম, এরকম একটা জায়গায় খুব কম ক্রেভিস হয়। এটা থেকে যা বোঝা যায়, কিন্তু কনসেপ্ট হচ্ছে এই যে লিকুইডটা ঢুকবে কিন্তু বেরোতে পারবে। এইটা হচ্ছে মেইন কনসেপ্ট। স্ট্যাগন্যান্ট জোন তৈরি করবে, এটা হচ্ছে ক্রেভিস। এবং সেখানে যে করেশনটা হয় ওটাকে বলা হয় ক্রেভিস করেশন, ভেরি লোকালাইজড করেশন। এইরকম জায়গাগুলো কোথায় কোথায় আছে প্র্যাকটিক্যাল লাইফে? স্মল ভলিউমস অফ স্ট্যাগন্যান্ট সলিউশন। সো সেখানে যে লিকুইড, তার একটা অল্প পরিমাণ লিকুইড ঢুকে যায় স্মল ভলিউম, ঢুকে যে একটা স্থির একটা অবস্থা তৈরি করে, স্ট্যাগন্যান্ট ফ্লো তৈরি করে, পড়ে থাকে এক জায়গায়। caused by holes, কোন একটা ছিদ্রের ভিতরে হতে পারে। গ্যাসকেট সারফেস, আগের দিনে একটা এক্সাম্পল দেখেছিলাম যে গ্যাসকেট কি। গ্যাসকেট হচ্ছে দুটা পাইপলাইনের মাঝখানে ইনসুলেটর হিসেবে যেটা দেওয়া হয়। ভিন্ন ভিন্ন পাইপলাইন যখন জোড়া লাগানো হয়, মাঝখানে ইনসুলেটর হিসেবে যেটা দেওয়া হয়। ইনসুলেটর দিয়ে তারপরে কি হয় মনে আছে, যে দুটো পাইপলাইনের দুটো ফ্লেন্স থাকে, ফ্লেন্সকে আবার নাট দিয়ে টাইট দেওয়া হচ্ছে। তাহলে পাইপের মুখের সাথে পাইপের মুখ লেগে যাচ্ছে, মাঝখানে গ্যাসকেট দেওয়া হচ্ছে। তাহলে ওখানে কোনো ওপেনিং আছে? ট্রু সেন্স কোনো ওপেনিং নেই। তারপরেও কয়েক ফোঁটা লিকুইড ওখানে ঢুকে যে আটকা পড়ে যেতে পারে, সেরকম একটা সার্ভিস। এইটার ছবি একটু পরে আমরা দেখব। ল্যাব জয়েন্টস, ল্যাব জয়েন্টটা কি? ল্যাব জয়েন্ট হচ্ছে যে এরকম একটা প্লেট, এরকম একটা প্লেট, প্লেটের উপরে যদি আরেকটা প্লেট রাখা হয়, আরেকটা প্লেট রাখা হয়, দেখে তাও সামহাও এখান থেকে একটা নাট বল্টু অথবা রিবেট করে জয়েন করা হয়। আগের দিনে যেটা যে কপার আর স্টিল প্লেটের এরিয়া এফেক্ট যেমন পড়াচ্ছিলাম, তাহলে একটা প্লেটের উপর আরেকটা প্লেট জাস্ট বসিয়ে দিলাম, তারপরে এটাকে যদি চাপে রাখা, সো এটাকে বলা হয় ল্যাব জয়েন্টস। চাপে রাখা হলো, চাপে রাখলে কি হলো, সো এই জায়গাটা তো লিকুইড এই 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 ভিতর দিয়ে ঢুকে যায়, এই ভিতর দিয়ে ঢুকে যে আটকা পড়ে বেরোতে পারে, সেটা হচ্ছে ল্যাব জয়েন্টস। সারফেস ডিপোজিটস, ডিপোজিট মানে হচ্ছে করেশন প্রোডাক্ট। যে একটা পাইপলাইন আছে, এরকম একটা পাইপলাইন আছে, পাইপলাইনের উপরে করেশন হলো, সো করেশন হলে ভলিউমটা বেড়ে যায়। আগে আগে তোমরা প্রথম দিককার ক্লাসে শিখেছো, এখানে করেশন মানে হচ্ছে আয়রন অক্সাইড। সো এই উপরের সারফেসে করেশন হয়ে এরকম একটা, সো এরকম একটা করেশন প্রোডাক্ট হয়ে গেল, দিস ইজ আয়রন অক্সাইড। এখন এই করেশন প্রোডাক্টটা কি? এই করেশন প্রোডাক্টটা এই পাইপলাইনের একটা ইন্টিগ্রেটেড পার্ট না, একটা অবিচ্ছিন্ন অংশ না, সেটা আলাদা একটা জিনিস তৈরি হয়েছে।
এটা পড়ে হয়তো জানি এর উপর রয়ে গেছে, বৃষ্টির পানি পড়লো, বৃষ্টির পানি পড়ে এই জায়গা দিয়ে ঢুকে এই মাঝখানে এসে এখানে বৃষ্টির পানিটা আটকে থাকে। যদি এই কর্ষণ প্রোডাক্টটাকে সরিয়ে না দেওয়া হয় বা পড়ে না যায়, তাহলে ওই কর্ষণ প্রোডাক্টের ভিতরে বৃষ্টির পানির একটা ফোঁটা যেয়ে পড়ে থাকলো। পড়ে থাকলে কি হচ্ছে, পড়ে থাকলে এই যে পাইপের যে থিকনেস আছে সেই থিকনেস বরাবর আবার কর্ষণে যেখানে এনহান্সড হতে থাকলো। সারফেস ডিপোজিট মানে কর্ষণ প্রোডাক্ট যেটা সারফেসের উপর রয়ে গেছে তার ভিতরে চলে যাবে। ক্রেভিসেস আন্ডার বোল্ড এন্ড রিভেটস হেডস, এই যে এখানে যেমন দেখানো হলো, এখানে এইটাকে আমরা এই ল্যাব জয়েন্টস থেকে আমরা রিবেটও দিতে পারি। রিবেটটা কি? রিবেটটা হচ্ছে প্রথমে একটা এটাকে হোল করা হবে, তারপরে একটা এরকম কিছু ঢুকিয়ে দেওয়া হবে, ঢুকিয়ে দিয়ে তারপরে এটাকে চ্যাপটা করে দেওয়া হবে। তো এটাকে যদি চ্যাপটা করে দেওয়া হয় এরকম চ্যাপটা হয়ে গেল, তো সেদিকে বেরোতে পারবে না। আবার এদিকে বাড়ি মেরে যদি চ্যাপটা করে দেওয়া হয় এরকম, তাহলে এই যে চ্যাপটা করে দেওয়া হলো, সো এই জায়গায় ঢুকে যেতে পারে। সো এই রিবেট হেড এটাকে বলা হয়। আবার যদি আমরা নাট বোল্ট দিয়ে করি তাহলে কি হবে, যে এইখানে বোল্ট আছে, এই সাইডে বোল্ট আছে, এই সাইডে নাট আছে। সো বোল্ট মানে কি, বোল্ট থেকে এটা যদি বোল্ট থাকে সে বোল্ট, এটাকে বোল্ট হেড বলা হয়, এটাকে নাট বলা হয়। সো বোল্ট হেডের এখানে লিকুইড ঢুকে যেতে পারে, আবার নাটের এখানেও ঢুকে যেতে পারে। সো বোল্ট এন্ড রিবেট হেডস, এই সমস্ত জায়গায় লিকুইড ঢুকে গিয়ে পড়ে যায়। সেইগুলো হচ্ছে এক্সাম্পল যেখানে ক্রেভিস কর্ষণ। আর কোথায় হয় যে এরকম পাইপ লাইনের উপরে এরকম একটা পাইপ আছে, এখানে পাইপ আছে, তারপরে মরুভূমি এলাকা যেখানে বালু ঝড়া হয়, বালু ঝড়া হলে বালু উড়ে এসে এই বালুর কিছু স্তূপ এই পাইপের উপরে পড়ে আছে, বালু স্যান্ড। তারপরে এখানে পড়ে থাকলে তারপরে কি হলো, বৃষ্টির পানি এখানে ঢুকে ওই বালুর নিচে অনেক দিন পড়ে থাকলো, পড়ে সেখানে পড়ে স্যান্ড, ডার্ট, কোনো ময়লা যদি পড়ে থাকে। করেশন প্রোডাক্টস, ওই একটু আগে যেটা বলা হলো ডিপোজিটস, যেটা বলা হলো সারফেস ডিপোজিটস আর করেশন প্রোডাক্ট একটা। সো করেশন প্রোডাক্টস অন সারফেস মে কজ ক্রেভিস করেশন করতে পারে। একটু আগে গ্যাসকেটের কথা বলো, সেটা আবার বলা হচ্ছে কারণ এই জায়গায় একটা গ্যাসকেটের উদাহরণ দেওয়া হচ্ছে। গ্যাসকেট মানে কি, যে একটা পাইপ লাইন, একটা পাইপের সারফেস, দুটো পাইপের এই যে সারফেসে এই জায়গায় কি করা হচ্ছে, একটা নন মেটালিক কিছু দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে টাইট করে দেওয়া হচ্ছে। আমরা ছবিটাকে দেখে আসি। এবং গ্যাসকেটের ওখানে আমরা এস যেটাকে বলি স্টেনলেস স্টিল, করেশন হবে না, হাইলি করেশন রেজিস্ট্যান্ট, সেখানেও ক্রেভিস করেশন হতে পারে। ছবিটা দেখো, এটা একটা পাইপ লাইন এস, এবং এটা কি স্টেনলেস স্টিল 18 পরে বলা আছে, পরের স্লাইডে আমরা 18 মানে কি, 18 হচ্ছে ভেরি ওয়েল নট স্টেনলেস স্টিল। 18টা কি, নিকেল পার্সেন্টেজ। অন্য কেউ? ক্রোমিয়াম স্যার। 18 হচ্ছে ক্রোমিয়াম আর 8 হচ্ছে নিকেল। ভেরি ওয়েল নন স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিলের ভিতরে স্পেশাল একটা স্টেনলেস স্টিল এবং খুবই এক্সপেন্সিভ একটা স্টেনলেস স্টিল, এটা পাইপ, এই পাইপের সাথে আর একটা পাইপ জয়েন করা হয়েছে এবং মাঝখানে গ্যাসকেট দেওয়া হয়েছে। এই জায়গায় গ্যাসকেট ছিল এই বরাবর এইটা হচ্ছে পাইপের সেই কি বলবো থিকনেস, পাইপ থিকনেস, এই বরাবর গ্যাসকেট ছিল। আর বাহিরে ওইটুকু হচ্ছে ফ্লেন্স, আর একটা পাইপ এই পাইপের সাথে এনে মুখে লাগিয়ে ওই যে ছিদ্র দেখতে পাচ্ছ, এই ছিদ্রের সাথে এদিকে যে আরেকটা ছিল, দুই ছিদ্রের মাঝখান দিয়ে নাট আর বোল্ট দিয়ে টাইট দেওয়া ছিল, এবং সেই জন্য এটাকে বলা হয় ফ্লেন্স। আমি বলেছিলাম যে ফ্লেন্স হচ্ছে টাইট ভাবে রাখার জন্য অ্যাডিশনাল কোনো পার্ট রাখা হয়, এটাকে ফ্লেন্স বলা হয়। এখানে চারদিকে 4টা ফ্লেন্স দেখানো হয়েছে। এই আরেকটা পাইপকে এর মুখে রেখে যদি ওই ফ্লেন্স নাট বোল্ট দিয়ে টাইট দিয়ে রাখা হয় তাহলে এই মুখের সাথে মুখে লেগে থাকবে টাইট। এখন এখানে গ্যাসকেট দেওয়া হয়েছিল। গ্যাসকেট কেন দেওয়া হয়েছিল? এনিবডি, কেন দেওয়া হয়েছিল গ্যাসকেট? ইনসুলেশনের জন্য। ইনসুলেটর হিসেবে। না দিলে কি হতো? মানে স্যার ওই ক্রেভিসের ভিতর দিয়ে স্যার ওই মানে এয়ার করেশন হইতো স্যার। আর কি। ফার্স্ট অ্যানসার হচ্ছে 2 মেটাল করেশন হতো।
না দিলে কি হতো, metal। আর একটা পাইপ এর সঙ্গে লেগে গেলে কি হলো, গ্যালভানিক করেশন হয়ে যাবে, টু মেটাল করেশন। কম্পোজিশনের সেটাও কম্পোজিশনের একটু না একটু পার্থক্য থাকবে, সো টু মেটাল করেশন। আর সেকেন্ড আর একটা কি, সেকেন্ড এই যে কৌশিক যেটা বলছিল যে মেটালের সাথে মেটাল আমি যত টাইট দেই না কেন একটা গ্যাপ থেকে যায়, ফাঁক থেকে যায়। তোমরা দেখেছো যে যে সমস্ত রুমে এসি থাকে দরজার নিচে আবার একটা কি দেওয়া হয়, আবার একটা রাবারের একটা কিছু দিয়ে দেওয়া হয়, যাতে করে ওই বাতাসটা, ঠান্ডা বাতাসটা বাইরে যেতে। সেই জন্য এই জায়গায় যদি একটা রাবার, প্লাস্টিক বা অন্য কোনো জিনিস, আরো টেফলন আছে, দিয়ে দেওয়া হয়, তাহলে কি হয়ে যাবে, এই জায়গায় কোনো জায়গায় কোনো গ্যাপ থাকবে না, অ্যাবজর্বার হিসেবে কাজ করে সেটা। ফার্স্ট কথা হচ্ছে যে আমরা যেহেতু আমরা কারেকশন করছি, আমরা বলবো যে গ্যাসকেট না দিলে টু মেটাল কারেকশন। ওই আরেকটা পাইপের কম্পোজিশন ভিন্ন, সেই পাইপটা এই কম্পোজিশন দুটো ভিন্ন কম্পোজিশনের কন্ট্যাক্টে চলে আসতো এবং তাদের ভিতরে একটা ডেইলি প্রডিউস হতো এবং একটা অ্যাক্টিভ আর একটা নভেল হিসেবে কাজ করতো। অ্যান্ড টু মেটাল কারেকশনের যা গ্যালভানিক ইফেক্ট সেই অনুযায়ী কারেকশন হতো। সেটা বন্ধ করার জন্য মাঝখানে ইনসুলেটিং হিসেবে গ্যাসকেট দেওয়া হয়। গ্যাসকেট দিয়ে সেটা অনেকদিন যাবত কি করা হলো, পানির নিচে রাখা ছিল, পানির নিচে রাখা ছিল, এটা এক্সাম্পল, পানির নিচে রাখা ছিল। পানির নিচ থেকে তুলে আনা হলো, তুলে আনার পরে তারপরে কি হলো, পাইপটা খোলা হলো, খুলে দেখা গেল ওই যে গ্যাসকেটের জায়গায় কিন্তু স্টেনলেস স্টিল দেখা হয়েছে, করেশন হয়েছে এবং দেখো ইউনিফর্মলি হয়, এই জায়গাটায় হয়, এই জায়গাটা হচ্ছে লোকালাইজড, ভেরি মাচ লোকালাইজড। মানে এই জায়গায় লিকুইড সমুদ্রের পানিটা এই জায়গায় এসে জমা হয়েছিল, এই জায়গায় যে প্রোফাইলে যেখানে যেখানে জমা হয়েছিল সেখানে সেখানে সেই জায়গায় কি হয়েছে, কারেকশন হয়েছে, লোকালাইজড কারেকশন হয়েছে, সে লোকালাইজড কারেকশন হয়েছে। তো হচ্ছে এবং তার গ্যাসকেট হচ্ছে নন মেটাল, গ্যাসকেট যেটা হচ্ছে, গ্যাসকেট হচ্ছে নন মেটাল, দিস ওয়ান গ্যাসকেট ইজ নন মেটাল। আমি নন মেটাল একটা দিয়েছি ইনসুলেটিং ম্যাটেরিয়াল হিসেবে, যাতে টু মেটাল কারেকশন না হয়, কিন্তু সেটা নিজে নিজেই আরেকটা ভিন্ন কারেকশনে তৈরি করেছে। কন্টাক্ট বিটুইন মেটাল এন্ড নন মেটাল সারফেস, গ্যাসকেটের ওই জায়গাতে মেটাল এবং নন মেটাল সারফেস ক্যান কজ ক্রেভিস কারেকশন। গ্যাসকেট আর স্টেনলেস স্টিলের গুড এক্সাম্পল। কি করা হয়েছিল, এবং স্টেনলেস স্টিল এবং যে কাজটা দেখো, এটা প্রুফের জন্য যে এক্সাম্পলটা, এটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল। 18 স্টেনলেস স্টিল নেওয়া হয়েছিল, এটা পার্টিকুলারলি সাসেপ্টেবল টু ক্রেভিস কারেকশন, 18 ক্রেভিস কারেকশনের জন্য সংবেদনশীল। একটা কি করা হয়েছিল, 18 স্টেনলেস স্টিল নেওয়া হয়েছিল, টেস্ট করা হয়েছিল, তার উপরে একটা রাবার ব্যান্ড দেওয়া হয়েছিল গ্যাসকেট হিসেবে অ্যারাউন্ড ইট, এন্ড দেন ইমার্জিং ইন সি ওয়াটার, এবং সমুদ্রের পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল। তারপরে অনেকদিন ডুবিয়ে রাখার পরে তুলে এনে দেখা গেল কি যে রাবারের সাথে স্টেনলেস স্টিলের যে কন্ট্যাক্ট এরিয়া, সেখানে ক্রেভিস কারেকশন, ক্রেভিস অ্যাটাক হয়েছিল, মেটাল রাবার কন্ট্যাক্ট এরিয়া, যেটা পরের ছবিটা আমরা দেখতে পাবো, পরের ছবিটা। সো এসএস এরও কারেকশন হতে পারে, ক্রেভিস কারেকশন। এবারে আমরা মেকানিজম দেখবো, মেকানিজম অফ কারেকশন, ক্রেভিস কারেকশন কেন হয়। এই যে আমরা ল্যাব জয়েন্ট বলেছিলাম, এটা একটা ল্যাব জয়েন্টের উদাহরণ। এইটা হচ্ছে নিচের একটা প্লেটের ক্রস সেকশন আমরা দেখতে পাচ্ছি, ফ্রন্ট ভিউ। এটা উপরের একটা প্লেটের ক্রস সেকশন, ফ্রন্ট ভিউ। এটাকে কি করা হয়েছে, এটা রিবেট জয়েন্ট দেওয়া আছে, এই যে মাঝখান দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ঢুকিয়ে এখানে হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া আছে, সো এটা রিবেট হচ্ছে, এটা নিচের দিকে আসে। আবার এর পাশে তাই করা হয়েছে, এটার উপর দিকে যাবেন, সো টাইটলি বন্ডেড। সো কোথায় কোথায় কারেকশন হতে পারে বলা হয়েছিল এক্সাম্পল, ক্রেভিস কারেকশন, এখানে যদি লিকুইড ঢুকে যায় রিবেট হেড, সেখানে হতে পারে, এখানে যদি ঢুকে যায় সেখানে হতে পারে, এখানে যদি ঢুকে যায় সেখানে হতে পারে, এই জায়গায় যদি ঢুকে যায় সেখানে হতে পারে, কারণ এটা একটার উপর আরেকটা চাপে রাখা আছে। এই জায়গাটাকে সার্কেল করে এই বড় করে আনা আছে, বড় করে আনলে উপরের এই পোর্শনটুকু, সার্কেলের ভিতরে যে পোর্শনটুকু ট্রায়াঙ্গুলার মতো দেখাচ্ছে, সেই পোর্শনটুকু হচ্ছে এই, আর নিচের এই সার্কেলের ভিতরে যে পোর্শনটুকু সেটা নিচে এই দেখানো হচ্ছে। সো এই বোঝা গেছে, ছবিটা বোঝা যাচ্ছে। সার্কেলের ভিতরে এই উপরের প্লেটের এই অংশটুকু, সো ইটস এ ট্রায়াঙ্গেল,
ট্রায়াঙ্গেলের মতো, সেই অংশটুকু হচ্ছে এই, অনেক বড় করে নেওয়া আসা হয়েছে, এই অংশটুকু হচ্ছে এই, আর এই সার্কেলের ভিতর নিচের অংশটুকু এই এরকম হাফ সার্কেল, সো এই যে হাফ সার্কেল, সো দিস ইজ মেটাল পোর্শন। আর মাঝখানে তাহলে যে একটু ফাঁক আছে, সেই ফাঁকটাকে আমার ফাঁকের ভিতরে কি হচ্ছে, দ্যাট গ্যাপ ইজ দ্য ক্রেভিস। সো ক্রেভিসের ভিতরে কি হচ্ছে সেটা আমাকে বুঝতে হবে, সেই জন্য এই জায়গাটা বড় করে। সো এটা যখন সমুদ্রের পানিতে রাখা হলো, ডোবা এরকম একটা জিনিস, সমুদ্রের পানি এখানে ঢুকে গেছে, সো দিস ওয়ান ইজ ক্রেভিস। প্রথম দিকে কি হবে, ক্রেভিসের ভিতর পানি ঢুকেছে, তাহলে এই যে পানিটা ঢুকলে সে পানিটা বেরোতে পারবে না, ক্রেভিস ডেফিনেশন অনুযায়ী। সো এই পানির ভিতরে কি আছে, এখানে পানি আছে, ওয়াটার আছে, পানির ভিতরে ডিজলভড অক্সিজেন আছে, এখন এর ভিতরে অক্সিডেশন হচ্ছে, মেটালের অক্সিডেশন হচ্ছে, আর পানি ময়েশ্চার থাকলে করেকশন হবে, আমরা জানি, সো পানি আছে করেকশন হবে, সো অক্সিডেশন হচ্ছে মেটাল, কি হচ্ছে মেটাল আয়ন, আর ইভোলিউশন অফ ইলেকট্রন। আবার অক্সিডেশন শুধু অক্সিডেশন একা রিঅ্যাকশন হতে পারে না, কারণ শুধু যদি অক্সিডেশন হয় তাহলে ইলেকট্রন ইভলভ হবে, সেটা চার্জড হয়ে যাবে। আমরা জানি কোন করেকশন প্রোডাক্ট হাত দিলে আমরা শক করি না, কারণ ওটা অবশ্যই অ্যাবজর্ব হতে হবে, অ্যাবজর্ব মানে রিডাকশন। তোর ভিতরে পানি আছে এই জায়গায়, সো পানি আছে, ডিজলভড অক্সিজেন আছে, এবং পানি ডিজলভড অক্সিজেন ও ইলেকট্রন নিয়ে কি হচ্ছে, এটাকে অ্যাবজর্পশন অফ ইলেকট্রন ইজ রিডাকশন, সো রিডাকশন হচ্ছে, রিডাকশনাল ওএইচ আয়ন তৈরি হচ্ছে। দেখো দেখানো হচ্ছে যে এই জায়গার মেটালটা ক্ষয় হয়ে যে এই এম প্লাস হলো, যে এম প্লাস তৈরি হলো, সো এম প্লাস এই জায়গায় বেরিয়ে আসছে, আর যে ইলেকট্রন সেটা কি হচ্ছে, ইলেকট্রনটা ওই দিকে যাচ্ছে, যে আউটসাইডে এখানেও পানি আছে, অক্সিজেন আছে, পানি আছে প্লাস অক্সিজেন আছে, সে দেখানো হচ্ছে যে অক্সিজেন নিচ্ছে, নিয়ে এই কি প্রোডাক্ট তৈরি হচ্ছে, ওএইচ নেগেটিভ আয়ন, সো ওএইচ নেগেটিভ হচ্ছে। সো এখানে আরেকটা দেখানো হচ্ছে এম প্লাস হলো, মেটাল ক্ষয় হয়ে এম প্লাস হলো, আর ইলেকট্রন যে ওএইচ মাইনাস হচ্ছে সেটা দেখানো হচ্ছে। সো শুরুতে ফার্স্ট স্টেজ, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজের ছবি। ইনিশিয়াল স্টেজে কি হচ্ছে, আমার ভিতরে যা হচ্ছে বাইরেও তাই হচ্ছে, ভিতরে অক্সিডেশন হয়ে মেটাল আয়ন হচ্ছে, আর রিডাকশন হয়ে ওএইচ নেগেটিভ হচ্ছে, এম প্লাস হচ্ছে ওএইচ মাইনাস হচ্ছে, বাইরেও কি হচ্ছে, এম প্লাস হচ্ছে ওএইচ মাইনাস হচ্ছে। এখন এইটা যদি চলতে থাকে, এখন বাহিরের পানি কিন্তু আর ভিতরে ঢুকছে না, তো পানি এখানে আছে, তাহলে এই পানির ভিতরে যে ডিজলভড অক্সিজেন আছে, এবং রিডাকশন হতে হতে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে আস্তে আস্তে, আফটার সার্টেন পিরিয়ড এই যে ক্রেভিসের ভিতরে ইনসাইড অক্সিজেনের পরিমাণ কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শেষের দিকে চলে আসবে, তাই না? অক্সিজেনটা আসছে কোথা থেকে, পানির ভিতরে যে ডিজলভ আছে সেই জায়গা থেকে, যেহেতু পানি বাইরে থেকে আসতে পারছে না, তাহলে এখানে যে পানিটুকু আটকা পড়ে গেছে তার ভিতরে অক্সিজেনের পরিমাণটা কি হয়ে যাবে, এক সময় শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে কি হবে, এই ভিতরের সাইডে আর এই অক্সিজেন না থাকলে রিডাকশন হবে না, তো ভিতরের দিকে রিডাকশনটা বন্ধ হয়ে যাবে। কিন্তু হোয়াট অ্যাবাউট বাইরের সাইডে, এর বাইরের সাইড এই আউটসাইড চতুর্দিকের সাথে পানি ফ্লো আছে, ওই দিককার পানি এখানে আসছে, এই দিককার পানি ওই দিকে যাচ্ছে, সো এই বাইরের সাইডে কোনো সময় অক্সিজেন যে পানি আছে, পানির ভিতরে অক্সিজেনের পরিমাণ কোনো সময় শেষ হচ্ছে না। তাহলে এটা ইনিশিয়াল স্টেজে আমরা বলবো যে অক্সিডেশন রিঅ্যাকশন যে রেটে হচ্ছে, রিডাকশন রিঅ্যাকশন একই রেটে হচ্ছে, এবং আয়ন ব্যালেন্সড হচ্ছে। কিন্তু এর পরের স্টেজে কি হবে, এর পরের স্টেজে এর ভিতরের পানি যেহেতু আদান প্রদান হচ্ছে না, এর ভিতরের পানির অক্সিজেন কমে যাবে, সো রিডাকশন রিঅ্যাকশন স্লো হয়ে আসবে অথবা বন্ধ হয়ে যাবে, কিন্তু বাহিরের সাইডে রিডাকশন এবং অক্সিজেন দুটোই আগের মতো চলতে থাকবে, মনে রাখুন। সো ইনিশিয়ালি কি হচ্ছে, দিস রিঅ্যাকশনস প্লুরাল নাম্বার, মানে অক্সিডেশন এবং রিডাকশন,
occur uniformly over the entire surface, ভিতরে এবং বাইরে uniformly. So charge conservation is maintained. মানে ভিতরেও যেমন m প্লাস হচ্ছে OH মাইনাস হচ্ছে। সো চার্জ কোনটা বেশি হচ্ছে না, পজিটিভ চার্জও যেমন আসছে, নেগেটিভ চার্জও তেমন আসছে, ভিতরেও তাই বাইরেও তাই। সো চার্জ কনজারভেশন ইজ মেইনটেইনড both in crevice and outside crevice. Electron from metal consumed by oxygen, ওই যেটা বলা হলো, যেটা ইলেকট্রন যেটা তৈরি হলো সেটা কনজিউমড হয়ে গেল তার। এবং শুরুতে পিএইচ মাপা হলো, ক্রেভিসের ভিতরে পিএইচ ছিল 7 শুরুতে, ইনিশিয়াল স্টেজ। ফাইনাল স্টেজ আজকে আর বলার সময় নেই, শেষ। এটুকু মনে রেখো। স্যার একটা কোশ্চেন, স্যার অক্সিজেন গুলো কোন জায়গা থেকে আসলো? অক্সিজেন পানির ভিতরে। মাছ কিভাবে বাঁচে? মাছ কি অক্সিজেন ছাড়া বাঁচতে পারে? আচ্ছা, জি স্যার। হ্যাঁ, পানির ভিতরে তো মাছ কিভাবে বাঁচে, জলজ প্রাণী কিভাবে বাঁচে? পানির ভিতরে ডিজলভড অক্সিজেন আছে, সেই জন্য। ঠিক আছে, জি স্যার। যাও এই পর্যন্ত ইনিশিয়াল স্টেজ। ফাইনাল স্টেজটা আমি নেক্সট ক্লাসে আবার শুরু করবো। 11 নম্বর ক্লাস। Roll number 1. Yes, sir. 2, Yes, sir. 3, Yes, sir. 4, Yes, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 7, 8, Yes, sir. 9, Yes, sir. 10, Yes, sir. 11, Yes, sir. 12, Yes, sir. 13, 14, Yes, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18 and 19, Yes, sir. 20, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 24, 24, 24 আছি। আচ্ছা, 25, Yes, sir. 26, Yes, sir. 27, 28, Present, sir. 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, Yes, sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, Sir. 37, Yes, sir. 35, yes, 37, Yes, sir. 38, Yes, sir. 38, Yes, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 43, Yes, sir. 44, Yes, sir. 45, Ismail Hussain, 45, 45 প্রায় absent থাকে, 46, ইয়েস স্যার। 47, Yes, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50, Yes, sir. 15 ব্যাচ 22, রবিন আছো? Absent. 12 ব্যাচ 19, Yes, sir. okay. Sir, 15 batch 22. আচ্ছা, রবিন আছো? Ji sir. আচ্ছা, অ্যাবসেন্ট একজন দেখতে পাচ্ছি। রেগুলার ব্যাচ 45 আছো কি? হানিফ নাকি ইসমাইল হোসেন? ইসমাইল হোসেন আছো? ইসমাইল হোসেন একজন অ্যাবসেন্ট, আর সবাই প্রেজেন্ট। ওকে, থ্যাংক ইউ। নেক্সট রবিবার আবার ক্লাস।